ডক্টরকে বলা হয়েছে যে এখানে যদি আসে তাকে গুলি করা হবে। ডক্টর এসে আমাদের এমনটি জানিয়েছিলেন। এর মধ্যে ৩-৪ জনকে গুলি করে একটা পর্যায়ে গিয়ে গুলি থামে। আবার পাশেই শুনতে হচ্ছে যে আইসিইউতে রোগী আসতেছেন আর মারা যাচ্ছেন। এই গানগুলি এমনও দিন হয়েছে ১০ বার, ১৫ বার, ২০ বার করে শুনেছি। শুধু অডিও গান শুনতে হচ্ছে, কারণ মানসিক অবস্থা এত খারাপ ছিল। আমি যখন দেখি সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি আসে, হাত কাটা, পা কাটা, শরীরের অঙ্গ নাই, কারো চোখ নাই, তখন আসলে নিজেকে মনে হয় যে আমি আসলে কিছুই করিনি। প্রিয় দর্শক, BanglaNews24.com-এর বিশেষ আয়োজন স্মৃতিতে অম্লান ৩৬ জুলাই আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গত বছর জুলাই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠেছিল প্রথম আন্দোলন, যেখানে ১৫ জুলাই দিবাগত রাতে প্রথম পুলিশি হামলার শিকার হন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরাও আহত হয়েছেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মোহাম্মদ মেহেদি মামুন, যিনি ১৫ জুলাই দিবাগত রাতে পুলিশের হামলার শিকার হন। আমরা তার কাছ থেকে জানব সেই জুলাই আন্দোলনের স্মৃতিকথা এবং তার আহত হওয়া এই ভয়াবহ ঘটনাগুলো। আপনি তো ১৫ তারিখ আহত হয়েছিলেন, তো ওই দিন আপনি কোথায় ছিলেন, কি করতেছিলেন, সেই বিষয়টা যদি একটু বলতেন। ওই দিন যে জিনিসটা হয়েছে, ঘটনা আসলে অনেক অনেক বিস্তৃত হয়ে যায়। যদি সংক্ষেপে শুধু ওই দিনের ঘটনাটি বলি, মিছিলের পর শিক্ষার্থীদের যখন মিছিল নিয়ে আসলো, মিছিলটি যখন শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে যায়, উপস্থিত হয়, ওই সময়ে বটতলা থেকে ছাত্রলীগ, তৎকালীন ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারি নেতৃত্বে নেতাকর্মীরা তাদের উপর সে হামলা চালায়। এরপর বেশ কিছু শিক্ষার্থী আহত হন। আহত হওয়ার প্রেক্ষিতে আবার শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধও গড়ে তোলেন। পাল্টা প্রতিরোধ গড়ে তোলার এক পর্যায়ে তার কয়েকজন ছাত্রলীগ কর্মীও আহত হন। তারপরে তারা যখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন, তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন। গণমাধ্যম কর্মী হিসেবে আমিও সেখানে ছিলাম অন্যান্যদের নিয়ে। তো সেখানে একটা পর্যায়ে গিয়ে যে আমরা বারবার আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তখন যারা দায়িত্ব ছিলেন, তাদেরকে বলার চেষ্টা করেছি যে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আসা হচ্ছে ক্যাম্পাসে, কারণ ইয়ের উপর হামলা করা হবে, যে যারা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তাদের উপর হামলা করা হবে। তো সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা, তাদের যারা তখন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা, কয়েকজন শিক্ষক ছিলেন সেখানে যুক্ত, তারা মিলে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে আসতেছেন। আমাদের কাছে ভিডিও আসতেছে, অডিও আসতেছে। তো আমরা যখন পুলিশ মোতায়েনের জন্য বিশ্ববিদ্যালয়কে বললাম বা কী ব্যবস্থা নিচ্ছে এটা জানতে চাইলাম, তারা আমাদেরকে দেখছি এগুলি বলে আসলে সময় কেটে দিয়ে যাচ্ছিল। ইভেন পুলিশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে গেটগুলি, সেগুলি আসতেছিল, পুলিশকে অনুমতি দেওয়া হয়নি। একটা পর্যায়ে যখন ছাত্রলীগ নেতাকর্মীরা ঢুকে পড়লো, তখন আমার একটি নিরাপত্তা প্ল্যান, সিকিউরিটি প্ল্যান ছিল, যেহেতু আমি আগে থেকে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ছিল আমার। তো আমি উপাচার্যের বাসভবন সংলগ্ন যেই উপাচার্যের বাসভবন ছিল, সেখানে গিয়ে আশ্রয় নিই। কিন্তু ছাত্রলীগের আক্রমণ এত বেশি ছিল যে আমরা পরে আরও 2টি বাসভবন পেরিয়ে গিয়ে পাশে যে পুকুর ছিল একটি, সেই পুকুরের কোনায় জঙ্গলে গিয়ে আমাদের অবস্থান নিতে হয়। একটা জিনিস আমাদের বারবার মনে হচ্ছিল যে শিক্ষার্থীদের উপর যে হামলাটা হচ্ছে, এটা সবাইকে জানানো দরকার। সেটি জানানোর জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া খুঁজলাম। এক পর্যায়ে যারা চিফ রিপোর্টার বা নিউজ এডিটর, তাদেরকে ফোন দেওয়া শুরু করলাম, যাতে অ্যাটলিস্ট ফেসবুকেও শিরোনাম আকারে বা ক্যাপশন আকারেও যায় বা স্ক্রলিং হিসেবে যায় কোথাও। আমি বিবিসিতে কন্ট্রিবিউটর হিসেবে তখন কাজ করছিলাম, সেখানেও জানাচ্ছিলাম, কিন্তু সবার জায়গা থেকে খুবই সংকটের জায়গা ছিল যে ফোনে আসলে কথা বলা যাচ্ছিল না, কারণ ছাত্রলীগ শব্দ শুনতে পেলেই এদিকে আসবে। একটা পর্যায়ে যখন নিজেকে আসলে মানাতে পারছিলাম না যে আমরা যদি এখানে থাকি, মানে ওই জায়গাটা নিজে আত্মরক্ষা করি, তাহলে আসলে শিক্ষার্থীদের যে উপর যে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এটা আমরা তুলে নিয়ে আসতে পারবো না। পরে তাহলে আমাদের সাংবাদিক হিসেবে ওখানে দায়িত্ব পালন করা আর হলে অবস্থান করা মোটামুটি একই রকম হয়ে যায়। যখন শিক্ষার্থীরা গিয়ে, মানে হলে থাকা শিক্ষার্থীরা গিয়ে উপাচার্যের বাসভবনের সামনে, তখন গেটে যারা পুলিশ ছিলেন তাদেরকে লাঠি বা এগুলি দিয়ে লাঠি ছোড়ে। এই সময় পুলিশ ওখান থেকে সটকে পড়ে এবং আমরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে পুনরায় যেই উপাচার্যের যে বাসভবন ছিল, আমরা সেটিতে এগিয়ে যাই। একটা পর্যায়ে গিয়ে, মানে কিছুক্ষণের মধ্যেই, আমি আবার ভিডিও করার জন্য
তারা গুলি আরম্ভ করেন। তখন আমি ভিডিও করার জন্য আবার ওয়ালের ফাঁকে যেই গেটের পাশে ওয়াল ছিল, সেই ওয়ালের আবার ইটের মাঝখানে কিছু ফাঁক ছিল, সেখানে ফোন রেখে ভিডিও করার জন্য শুরু করি। আনুমানিক রাত 2:36 হবে। সে সময় পুলিশের পাশে একজন পুলিশ সদস্য জাস্ট বলছিলেন যে এই শর্টগান বের করেন। যখনই শর্টগান বের করেন বলছে অ্যাকশনে যাব, তখনই আমি আসলে অনেকটা বুঝতে পারি পেশাগত জায়গা থেকে যে পুলিশ গুলি করবে। ভিডিও করতেছি, গেটের পাশ থেকে আমি দেখছি পুলিশ প্রায় 6-6.5 ফুট দূরত্বে ছিলেন। আমি গেটের ভিতরে, গেটের বাইরে ওনারা। তো এই যে মানে কী এসে লাগলো আসলে আমি মানে ওই মোমেন্টটা কোনোভাবে বলার মতোই না, যে কী একটা এসে লাগলো। 30 সেকেন্ডের কম সময়ে আমি মাটিতে পড়ে গেলাম, সেখানে ইট ছিল। তো আমি কোনোভাবে, মাথার মধ্যে তখন হেলমেট ছিল, এই জন্য মাথায় লাগেনি, কিন্তু নিচে কান থেকে অ্যাবডোমেন পর্যন্ত গুলিতে একদম শার্ট রক্তাক্ত হয়ে গেছিলো। আমি আসলে শারীরিকভাবে ফিল করতে পারছিলাম না। কয়েকজন এসে আমাকে করার পর নিয়ে গিয়ে বসান। তারপরে তারা আসলে আমাকে বলতেছিলেন যে আমার সারা গায়ে রক্ত। আর আমি সে সময় আরেকটা বিষয় বলছিলাম যে উইল ফাইট, এই শব্দটা আমাদেরকে বারবার বলছিলাম যে আমরা এখানে, আমি তখনও চাচ্ছিলাম যে ওখানে থেকে যাই বা দায়িত্ব পালন করি। এবং সহকর্মীরা সে সময় আসলে আমার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতেছিলেন, প্রায় ঘন্টাখানেক ধরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স পাননি। আমার জাস্ট মনে হচ্ছিল সাহস আরও বাড়ছিল এবং আমি আরও অনেক বেশি সাহসী হয়ে যাই। সে সময় চিন্তা করছিলাম যে ফ্যামিলি যদি কোনোভাবে জানতে পারে, আমার বাবা 2020 সালে মারা গেছেন, আমার আম্মা, আমার ভাইয়েরা, অন্যরা অনেক বেশি চিন্তিত হয়ে যাবেন, আমি আসলে পরে আর কাজ করতে পারবো না। তো সেই জন্য আমি আসলে চিন্তা করছিলাম তাদেরকে কিভাবে বলা যায়, বিষয়টি তাদের থেকে লুকানো যায়। আমি এক পর্যায়ে চিন্তা করি, তাদেরকে রাত 3টার দিকে আমার ভাইকে ফোন করে জানাই যে আমার গায়ে একটু পাথরের টুকরো লাগছে কপালের দিকে, তো কোথাও যদি রক্তাক্ত ছবি দেখে সেজন্য ঘাবড়ে না যায়। আর তেমন কিছুই হয়নি। আসলে সেদিন একটু মিথ্যা বলতে হয়েছে, কারণ না হলে তারা আসলে খুব বেশি ঘাবড়ে যেতেন। পুলিশ আনুমানিক যেটা প্রায় 6.5-7 ফিট, মানে 6 থেকে 7 ফিট আর কি, 6.5 ফিট এরকম হবে। মানে গেটের বাইরে পুলিশ ছিল প্রভাসের বাসভবনের, আমি ছিলাম ভিতরে। তো পুলিশ যখন গুলি করে ওই সময়, মানে আমি আবারও যদি বলি যে আসলে আমি বুঝতেই পারছিলাম না যে গুলি কিছু একটা এসে লাগে, আর আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার অ্যাবডোমেন থেকে শুরু করে মাথা পর্যন্ত, কিন্তু মাথায় তখন হেলমেট ছিল, সেটা না লেগে এই যে ডান যে কান আছে, কানের নিচ থেকে শুরু করে অ্যাবডোমেন পর্যন্ত গুলি লাগে। এবং এখানে বিভিন্ন জায়গায় এগুলি তখন শার্ট শুরু করে গলা দিয়ে রক্ত পড়ছিল, তারপরে অ্যাবডোমেনের এখানে, এগুলিতে আসলে প্রত্যেকটা জায়গায় রক্তাক্ত ছিল। এবং মানে আমি আসলে কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কি হয়েছে। আর আবারও বললাম যেটা, যে আসলে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স তো আগে ছিল না। আমি আগে থেকে জানতাম আমরা রাবার বুলেটটাকে বেশি চিনতাম, কিন্তু মেটালিক পেলেট বা ছড়রাগুলি যেটা, এটি যে কাছ থেকে মানে এত গভীরে যায় এবং এভাবে রক্তাক্ত হয়, এটি এর আগে খেয়াল করিনি। আমি প্রথমে ভাবছিলাম এটি টিয়ার গ্যাস হতে পারে বা এরকম কিছু হবে না, আমি নিচের দিকে তাকাতেই পারছিলাম না। জাস্ট এরকম একটা অভিজ্ঞতা ছিল। ওই অবস্থায় একদিকে শিক্ষার্থীরা, বাকি যারা সহকর্মী ছিলেন, তারা আসলে সবারই, আমারও তখন গলায় কার্ড ঝোলানো ছিল, আমরাও সাংবাদিক বলে চিৎকার করছি। তখন আরও কয়েকজন সংবাদকর্মী, তারা সাংবাদিক বলে চিৎকার করেন যাতে পুলিশ গুলি না করে। এর মধ্যে 3-4 জনকে গুলি করে, একটা পর্যায়ে গিয়ে গুলি থামে। তো তখন সহকর্মীরা আমাকে সহ আরও 2-1 জনকে তাদেরকে হসপিটালে নিতে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স তারা চাচ্ছিলেন, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরও বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ম্যানেজ করা সম্ভব হয়নি। পরে একজন শিক্ষক ছিলেন, সেই শিক্ষকের হাজব্যান্ডের গাড়ি ছিল, সেটি ডেকে নিয়ে এসে তাদের গাড়িতে করে আমাদের হসপিটালে নেওয়া হয়। আমাদেরকে যখন হসপিটালে নেওয়া হয়, এই হসপিটাল এনাম মেডিকেল কলেজ, সেখানে তারা কোনো ধরনের এক্সরে ছাড়াই ভর্তি নিচ্ছিল না। পরে আমার অবস্থা গুরুতর বিবেচনা করে আমার যারা সাথে ছিলেন তারা এক্সরে করা এবং পরবর্তীতে আমাকে সেখানে ভর্তি করা হয়। আমি 2-3 দিন আসলে কোনোভাবেই যেই শরীরের ব্যথা বা ভেতরে, আমার অপারেশন করার কথা ছিল, পরবর্তীতে যদিও এখানে আর অপারেশন করা হয়নি কারণ কারফিউ চলতেছিল। এবং পরে আমাকে ল্যাবএইড হসপিটালে, ঢাকায়, সেখানে নিয়ে গিয়ে আমাদের যেই বণিক বার্তা ছিল আমার প্রতিষ্ঠান, বণিক বার্তার পক্ষ থেকে আমাকে সেখানে একটা মেজর অপারেশন করা হয় এবং অনেকগুলি ছড়রাগুলি বের করা হয়। কিন্তু এখনও প্রায় 30 থেকে 35টি ছড়রাগুলি শরীরের ভিতরে রয়েছে। তো ব্যাপারটা আসলে এতটাই গুরুতর, বা শরীরের যে জায়গাগুলিতে গেছে খুবই ক্লোজ ডিস্টেন্স হওয়ার কারণে এগুলি আসলে বেশি গুরুতর।
ডক্টর আসলে আমাকে বাইরে মানে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তো গুরুত্ব বা গুরুতর কতটুকু এটা বোঝার জন্য আমার মনে হয় একটু আমি মোটামুটি ভালো রকম পরিচিত হওয়ার কারণে আমাকে একটু কম বেগ পোহাতে হয়েছিল। আর আমার যে প্রতিষ্ঠান বণিক বার্তা তারাও খুবই আন্তরিক ছিলেন এবং তারাও এগিয়ে এসেছিলেন। আমি প্রায় 7 থেকে 8 দিন ছিলাম এনাম মেডিকেল কলেজে। পরে এখানে অপারেশন না হয় এখান থেকে বেটার ট্রিটমেন্টের জন্য আমি ল্যাবএইড হসপিটালে যাই। সেখানে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের একটা চুক্তি আছে, সেজন্য আমি তাদের এই সেবাটা পাই। ওখানেই প্রায় 2 লক্ষ টাকার মতো মানে চিকিৎসা ব্যয় এসেছিল। সেটি আমার যে প্রতিষ্ঠান বণিক বার্তা তারা সে সময় বহন করেছিল। এছাড়া আরও বিভিন্ন সময় যে চিকিৎসা ব্যয় সেটি বিশ্ববিদ্যালয় এবং আমার যে প্রতিষ্ঠান বণিক বার্তা যৌথভাবে ব্যয় করেছে। সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার চিকিৎসা ব্যয় এসেছে। সেটি বিশ্ববিদ্যালয় এবং আমার যে প্রতিষ্ঠান বণিক বার্তা তারা যৌথভাবে এটি দেখভাল করেছে। আমি প্রায় আজকে বলা চলে 1 বছর হয়ে যাচ্ছে ডান কানের দিকে এবং চোয়ালের ওখানে আঘাত পাওয়ার অবশ হওয়ার কারণে এখনও ডান দিকে কাত হয়ে ঘুমাতে পারি না। এখনও আমাকে আসলে একদিকেই বাঁ দিকে কাত হয়েই ঘুমাতে হয়। তারপর অপারেশন করার কারণে এই ওখানে থাকা এবং যেই ওষুধের প্রতিক্রিয়ার কারণে ওবেসিটিটা অনেক বেড়েছে। এখনও বিভিন্ন জায়গায় যে জায়গাগুলিতে অপারেশন করা হয়েছে সেখানে ব্যথা হয়। আর মানসিকভাবে আসলে সব কিছুই ওই আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে বলা চলে একটু এলোমেলো বা অগোছালো হয়ে গেছে। একটা শৃঙ্খলা এরপর থেকে আসলে ফিরিয়ে আনা যাচ্ছে না। আর একটা ট্রমা তো ছিলই, বেশ প্রায় 6 মাস ধরে একটা ট্রমা ছিল, যদিও সেটা এখন কম। তো মানসিক এবং শারীরিকভাবে আসলে খুবই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বলা চলে। চিকিৎসার ব্যাপারটি নিয়ে আমি এখনও প্রতিবন্ধকতা ফেস করছি। আগে যে প্রতিবন্ধকতাটি ছিল সেটি ছিল রাষ্ট্রের পক্ষ থেকে, যেরকম যে আমি যে ওয়ার্ডে ছিলাম সেখানে গিয়ে পুলিশ কোনো প্রকার অনুমতি ছাড়াই আমাদের যে ডকুমেন্টসগুলি ভর্তির যে কাগজপত্রগুলি সেগুলি দেখতেছিল, আমাদের নাম লিস্ট করতেছিল, আমাদেরকে হুমকি দিচ্ছিল। কখনও পোশাকসহ, কখনো সাদা পোশাকে, কখনো গোয়েন্দার বেশে আমাদের কাছে আসছিল। আমাদের কাছ থেকে আমরা যে অন্য কোনো গোষ্ঠীর সদস্য, আমরা যে একটা ইল মোটিভ নিয়ে আন্দোলনে নেমেছি, এগুলি বিভিন্নভাবে আমাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য প্রশাসন চেয়েছে, স্বীকারোক্তি নেওয়ার জন্য। বেআইনিভাবে ঢুকে গালিগালাজ করেছে, মামলার হুমকি দেখিয়েছে। ডক্টরকে আসতে দেওয়া হয়নি। আমার অপারেশন ছিল, ডক্টরকে বলা হয়েছে যে এখানে যদি আসে তাকে গুলি করা হবে। ডক্টর এসে আমাদের এমনটি জানিয়েছিলেন। আবার এমন ছিল শুধু নামমাত্র চিকিৎসা, অপারেশন হচ্ছে না, 7-8 দিন ধরে শুধু ওয়ার্ডে বসে থাকা, কোনো ধরনের চিকিৎসা নেই। পরে আমাকে যেমনটি বললাম যে প্রতিষ্ঠানের সহযোগিতায় আমাকে ল্যাবএইড হসপিটালে নেওয়া হলো। তারপর সেখানে অপারেশন হলো। আমি জানতে পেরেছিলাম সেখানেও আন্দোলন চলাকালীন কাউকে ভর্তি করানো হয়নি, শুধু আমি এবং আমার একজন সহকর্মী। যেহেতু আমাদের সঙ্গে ল্যাবএইডের একটা চুক্তি ছিল মানে বণিক বার্তার সঙ্গে, সেজন্য আমি আসলে এই সেবাটি পেয়েছিলাম। খুবই বাজে সময় পার করেছি। একদিকে ডক্টর নেই, শুধু আসেন, দেখেন, চলে যান, এমনিতে একজন ডক্টর পুরো রোগী সামলাচ্ছেন। আবার পাশেই শুনতে হচ্ছে যে আইসিইউতে রোগী আসতেছেন আর মারা যাচ্ছেন বিভিন্ন রকম। আরেকটা ব্যাপার হচ্ছে সঠিক তথ্য আমাদের কাছে যেই তথ্য আসে সেটি ঠিকমতো আসতেছে না, পত্রিকা ভালোভাবে পাওয়া যাচ্ছে না, ভালো তথ্য আসতেছে না। আমাদের সাথে যে ইন্টেলিজেন্সের যাদের সম্পর্ক ছিল তারাও সঠিক তথ্য দিতে পারছিলেন না। আবার ইন্টারনেট না থাকার কারণে আমরা যে কারোর সঙ্গে কমিউনিকেশন করবো সেটিও পাচ্ছিলাম না। একদিন একটি মজার ঘটনা হলো, আমাকে একজন জুনিয়র সহকর্মী আমাকে দেখতে যান। আমি তার কাছে কিছু গান নিই, এর মধ্যে ছিল কিছু গান ছিল। এই গানগুলি এমনও দিন হয়েছে 10 বার, 15 বার, 20 বার করে শুনেছি। শুধু অডিও গান শুনতে হচ্ছে, কারণ মানসিক অবস্থা এত খারাপ ছিল। সে সময় এই গুলিগুলি আসলে কতগুলো ঠিক এটা আসলে তখন আইডেন্টিফাই করা যায়নি, অনেকগুলি জায়গায় তখন দেখা যায়নি। তো তখন যাই দেখছিলাম যে প্রায় 40টির মতো বা আরেকটু বেশি হবে। পরে যখন অপারেশন হলো, তো অপারেশন করার পর দেখা যায় যে আমি ভাবছিলাম যে হয়তো অল্প কয়েকটি গুলি আছে, কিন্তু পরে আবার কয়েকবার এক্সরে করা হয়, তখন দেখা যায় যে বেশ কিছু গুলি শরীরে রয়েছে। সেটা কোনো ক্রমে 25টার নিচে না।
এরপর হচ্ছে এগুলি আসলে খুব ক্লোজ ডিস্টেন্সে মারার কারণে অনেক ভিতরে চলে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নার্ভ ড্যামেজ হওয়া, সেটি হচ্ছে ডান কানের যে ডান চোয়াল আছে ঠিক এর নিচের যে জায়গাটা এখানে এবং গলায়, এগুলি একটু বেশি বেশি আঘাত লেগেছে। এই জায়গাটা এখনও অবশ, ডান চোয়ালের ওই জায়গাটায়। তো এরপর আসলে এখনও ওগুলি আছে। ডক্টর যেটি বলেছেন যেগুলি আসলে সব বের করা খুবই কঠিন, এবং আমারও আসলে খুব মেজর একটা অপারেশন হয়েছে, প্রায় 2.5 ঘন্টা জেনারেল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে। এগুলি সমস্যা হচ্ছে যে যখন অপারেশন থিয়েটারেও নেওয়া হয়, সেখানে এক্সরে করার কিছুক্ষণ পরে আসলে এগুলি লোকেশন খুবই মুহুর্মুহু চেঞ্জ করে, যে কারণে এগুলো অপারেট করা, এগুলি রিমুভ করা খুবই জটিল একটা অপারেশন। তো এই জন্যই ডক্টর বলেছেন যে যদি বিদেশে যাওয়া হয় তাহলে সেটি হয়তো ভালো হবে। কিন্তু আমি প্রায় 2বার থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করি, 2বারই আমার আবেদন রিজেক্ট হয়েছে। আমি এখনও চিকিৎসার ব্যাপারে ভাবছি কিভাবে থাইল্যান্ডে যাওয়া যায়, যেহেতু পাশের দেশে ইন্ডিয়ায় একটু ভিসা জটিলতা আছে এই জন্য। রাষ্ট্রের ব্যাপারটা নিয়ে বলতে গেলে একটু দুঃখ আসে যে রাষ্ট্রের যে ভূমিকাটা, আমি সহ আমার আরও যারা সহকর্মী ছিলেন তাদের অনেককেই এই যে জুলাইয়ের যে যোদ্ধা এখানে MIS তালিকাভুক্ত করা হয়নি। আমাদের কাছে তথ্য নেওয়া হয়েছিল, কয়েকজন ভলান্টিয়ার তথ্য নিয়েছিলেন, কিন্তু পরে আমরা এখন জানি না যে আমাদের নাম আসলে তালিকায় আছে কি না, বা কোনো ধরনের রাষ্ট্রীয় অর্থ সহযোগিতা করা হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের চিকিৎসার জন্য যে সহযোগিতা প্রদান করেছে বাইরে যাওয়ার জন্য, সেটিতেও আসলে রাষ্ট্রের কোনো সহযোগিতা আমরা পাইনি। যদি রাষ্ট্রের এই জায়গাটা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডেস্ক থাকতো, যারা নিজ খরচে বা বিভিন্ন জনের অর্থায়নে বাইরে চিকিৎসা নিতে চায় তাদের জন্য একটি হেল্প ডেস্ক ফরেন মিনিস্ট্রি থেকে, তারা আসলে করতে পারতো। সেটি না করার কারণে আমি নিজেই 2বারের ভিসা রিজেক্ট পেয়েছি। এটি আসলে স্বাভাবিকভাবেই একটু দুঃখজনক। তবে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে শুরু থেকেই চেষ্টা করেছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যেখানে 15 জুলাই হামলার পর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন প্রশাসন বাধ্য হয়েছিল সিন্ডিকেটের সিদ্ধান্ত নিতে যে যারা ওই সময় আহত হয়েছে তাদের আহতদের চিকিৎসার পুরো ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। তো আমরা মূলত সেটিরই একটি ফলাফল পেয়েছিলাম। 5 আগস্ট পরবর্তী সময়ে যে প্রশাসন এসেছে সেখান থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আমার অফিস সহযোগিতা করেছে, কিন্তু রাষ্ট্রের ভূমিকাটা নিয়ে আমরা আসলে দুঃখিত। আমরা আর্থিক সহযোগিতা চাই সবারই প্রয়োজন, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমি আসলে যেটা বলবো যে আমরা আসলে আহত কিছুই হয়নি। আমি যখন দেখি সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি আসে, কারো হাত কাটা, পা কাটা, শরীরের অঙ্গ নাই, কারো চোখ নাই, তখন আসলে নিজেকে মনে হয় যে আমি আসলে কিছুই করিনি। তো আমার যারা অন্য সহযোদ্ধা আমি বলি, বা এটা সংবাদকর্মী হোক, শিক্ষার্থী হোক, আর জনতাই হোক, যে যারাই জুলাইয়ের জন্য কাজ করছেন, আমাদের হতাশ হলে চলবে না। আমাদের পুনরায় নিঃস্বার্থভাবে, নির্মোহভাবে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমাদের চারপাশে যে জঞ্জাল, এটা আসলে আমাদেরকে পরিষ্কার করতে হবে।